আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আইসিটি বাংলাদেশ টিভিতে। আজকে আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা হচ্ছে টিকিটিং নিয়ে। আমরা সবাই বাসে, ট্রেনের, লঞ্চের টিকিট কাটি। আজকে আসলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার মতো সময় নেই। আজকে আমরা আলোচনা করব আমরা কিভাবে প্লেনের টিকিট কাটবো। এই প্লেনের টিকিট দুইভাবে কাটা যায়। একটা হচ্ছে নিজে নিজে চাইলে কাটা যায়, সেজন্য যথেষ্ট পরিমাণ টাকার প্রয়োজন হয়, ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ের প্রয়োজন হয় এবং মাস্টার কার্ড, ভিসা, অনেক জটিলতা। খুব সহজে যদি টিকিট কাটতে চান তাহলে বাংলাদেশে কিছু ট্রাস্ট ট্রাভেলস এজেন্সি আছে, তাদের মাধ্যমে টিকিটটা কেটে নিতে পারেন। সো আমরা আজকে এরকম একটা কোম্পানিতে এসেছি, সো ওনার সাথে আলোচনা করব বিশ্বের যে কোনো জায়গায় টিকিট কাটার জন্য বা টিকিট সম্পর্কে জানার জন্য আপনার যে কোনো ইনফরমেশন, আপনার টিকিট কাটা, টিকিট চেঞ্জ করা, তারপরে যা হচ্ছে টিকিটের সম্পর্কে জানতে, যে কোনো সময় যে কোনো বিষয় নিয়ে আপনারা এই কোম্পানির সম্পর্কে আলোচনা করে নিতে পারেন। সো আমি কোম্পানির যিনি আছেন ওনার কাছ থেকে ওনার কোম্পানি সম্পর্কে শুনে আমরা আমাদের টিকিটের বিষয়ে আলোচনা শুরু করে দিব। আসসালামু আলাইকুম, আমি ফাইজুর রহমান রনি। ওকে, আমি সানরাইজ ট্রাভেলিং এর টিকিটিং এর দায়িত্বে আছি। টিকিটিং ইস্যু রিফান্ড সমস্ত কিছু আমি দেখে থাকি। তো আপনি আমি আজকে প্রথম একটা নতুন ওয়ার্ড শিখলাম যে টিকিটিং এর রিফান্ড করা হয়। সো অত্যন্ত মজার একটা বিষয়। সো আমরা শুরুতে এইটা সম্পর্কে একটু জানি। সাপোজ আমি একটা টিকিট কাটলাম, টিকিট কেটে ফেললেন, তখন আপনার কোনো কারণে যাওয়া হচ্ছে না, সেক্ষেত্রে রিফান্ড করার প্রয়োজন হতে পারে। আমরা রিফান্ডের ব্যবস্থাটা আমরা করে দিয়ে থাকি। ও, খুবই ইন্টারেস্টিং। এটা কতদিনের মধ্যে হয়ে থাকে? এটা 15 থেকে 20 দিনের মতো সময় লেগে থাকে। না, মিনিমাম কতদিন আগে আমাকে জানাতে হবে যে আমি যাচ্ছি না? আপনি মিনিমাম 24 ঘন্টা আমাকে জানাইলে, এক এক এয়ারলাইন্স এক একটা সিস্টেম, কেউ 24 থেকে 48 ঘন্টার মধ্যে জানালে সব থেকে ভালো হয়। সো এটা একেবারেই কমন, আমরা যে যাচ্ছি না বা এই বিষয়টা অনেক আগ থেকে বোঝা যায়। সো এটা বাংলাদেশের ইন্টারনাল ট্রাভেলিংয়ের মতো না। সো সেক্ষেত্রে কিন্তু টিকিটিংয়ে রিফান্ড হয়। আমরা শুরুতে টিকিট কাটার সম্পর্কে একটু জানবো। কারো যদি ধরেন ইন কেস কোথাও যাওয়ার প্রয়োজন হয়, সে টিকিট কাটার জন্য কি করতে পারে বাংলাদেশের প্রেক্ষিতে, সে আসলে কিভাবে শুরু করবে বা এটা টিকিটের নিয়মটা কি আসলে? আমাদের বাসের টিকিট লাগলে আমরা কাউন্টারে যাই, কাউন্টারে গিয়ে বলি আমি কক্সবাজার যাব, আমাকে টিকিট আর এত টাকা দেন, টিকিট দিয়ে দেয়। আপনি যদি ডোমেস্টিক টিকিট কাটতে চান, সেক্ষেত্রে বাসের টিকিটের মতোই একদম সিম্পল। শুধু এনআইডি অনুযায়ী নামটা বলবেন, আমার মোবাইল নাম্বারটা বললে আমরা টিকিট কেটে দিতে পারি। সো উনি কিন্তু আরেকটা পয়েন্ট বের করলো, ডোমেস্টিক। আমরা অনেকেই জানি না যে ডোমেস্টিক জিনিসটা কি বা ডোমেস্টিক টিকিট বিষয় সম্পর্কে। সো ডোমেস্টিক আসলে বাংলাদেশের কোন কোন জায়গায় ডোমেস্টিক টিকিট কাটা হয়? চিটাগাং, কক্সবাজার, সৈয়দপুর, যশোর, রাজশাহী, বরিশাল, এগুলোতে মূলত আমাদের ফ্লাইট। খরচ কেমন, কোন এলাকার খরচ কেমন পড়ে? কক্সবাজার একটু বেশি। কত? কক্সবাজার 4000 থেকে 4500। অফার টফার দেয় মাঝে মধ্যে? হ্যাঁ, মাঝে মধ্যে অফার থাকে। অফারে কত নামে? কক্সবাজারে অফার ছাড়াই সবসময় টিকিট সোল্ড আউট হয়ে যায়। কক্সবাজার টিকিট একটু রাশ বেশি। আচ্ছা আচ্ছা। আর সৈয়দপুর, বরিশাল, এই জায়গাগুলো? রাজশাহী, যশোর, সিলেট এগুলোর খরচ কেমন? 3000 টাকা থেকে শুরু। আচ্ছা, কেউ যদি শখ করে যে প্লেনে উঠবে, তাহলে তার জন্য কি করণীয়? কত কম খরচে সে 3000 টাকার মধ্যে কেউ চাইলে প্লেনে উঠতে পারে। 3000 টাকা হলেই আপনি প্লেনে উঠতে পারবেন। সো যাদের শখ আছে, ইচ্ছা আছে প্লেনে ওঠার, খুব সহজে পূরণ করে নিতে পারেন বন্ধুরা। সো আমরা এবার ডোমেস্টিক টিকিট সম্পর্কে জানলাম। ডোমেস্টিক টিকিট কাটার জন্য আমাদের কি কি প্রয়োজন হয়? এনআইডি অনুযায়ী নাম এবং মোবাইল নাম্বার, আর কোনো কিছু দরকার নেই। এনআইডি, নাম আর ফোন নাম্বার। এখন যদি আমি আমার বাচ্চা ফ্যামিলিকে নিয়ে যেতে চাই, আমার বাচ্চা ধরেন 4 বছর, তাহলে সেক্ষেত্রে প্রসেসটা কি? সেম শুধু নাম এবং 4 বছর হলে আবার ডিসকাউন্ট পাবে। 4 বছর হলে কেমন ডিসকাউন্ট পাবে? 25% ডিসকাউন্ট পাবে মূল ফেয়ারে। আচ্ছা, তাহলে যদি 3000 টাকা হয় তাহলে 25% এই টাকা ওর লাগবে না। ওর তো এনআইডি নাই, সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট দিয়ে চাইলে সেই টিকিটটা কাটতে পারবে। সো আমরা ডোমেস্টিক টিকিট সম্পর্কে জানলাম। ডোমেস্টিক টিকিট আসলে কাটার কত সময়ের মধ্যে কাটতে হয় এবং এটা একটু 7 থেকে 10 দিনের মধ্যে কাটলে अवेलेबल টিকিট পাওয়া যায়। মিনিমাম কত দিনের মধ্যে কাটা যায়? সাপোজ আমি কালকে যাব বা 2 দিন আগে যাব। হ্যাঁ, আপনি চাইলে 1 ঘন্টা আগেও টিকিট কাটতে পারেন। 1 ঘন্টা আগেও अवेलेबल থাকে তাহলে 1 ঘন্টা আগে ডোমেস্টিক টিকিট কাটা যাবে। আর ডোমেস্টিকের ঢাকা থেকে ওঠার ওয়েটা কি?
ঢাকা থেকে ডোমেস্টিক টার্মিনাল আছে, টিকিট কেটে দিলে ডোমেস্টিক টার্মিনালে গিয়ে ওখানে যেই এয়ারলাইন্স একটাই তো শাহজালাল আন্তর্জাতিক একটাই ডোমেস্টিক টার্মিনাল। সো টার্মিনালের নামটা যদি একটু বলতেন। ডোমেস্টিক টার্মিনাল হযরত শাহজালাল আন্তর্জাতিক যে এয়ারপোর্টটা আছে সেখানে ডোমেস্টিক টার্মিনালে গিয়ে আপনাকে উঠতে হবে, বাম সাইডে যে আপনাদের ডোমেস্টিক একটা টার্মিনাল আছে, টার্মিনালে উঠতে হবে। সো এবার আমরা চলে যাব ইন্টারন্যাশনালের ক্ষেত্রে। ইন্টারন্যাশনালের ক্ষেত্রে আপনারা কি সব দেশের টিকিট কাটেন বা সব দেশের কি টিকিট ওয়ার্ল্ডের যে কোনো জায়গার টিকিট আমরা এখান থেকে করে থাকি। সো আমি এমন একজন লোককে নিয়ে বসে আছি যে কিনা ওয়ার্ল্ডের সব দেশের টিকিট, সব দেশের এবং সব এয়ারলাইন্স, সব দেশের এবং সব এয়ারলাইন্স। আনুমানিক কতগুলো এয়ারলাইন্স আছে আপনার একটা বেসিক আইডিয়া যে এত হাজার বা এত শো এরকম কোন আইডিয়া আছে? এয়ারলাইন্স 200 প্লাস এয়ারলাইন্স, 200 প্লাস এয়ারলাইন্স। তার মধ্যে অন্যতম দুই তিনটার নাম বলেন তো। এমিরেটস, কাতার, সিঙ্গাপুর এয়ারলাইন্স, থাই এয়ারওয়েজ, টার্কিশ এয়ারলাইন্স, এগুলো মূলত বাংলাদেশে বেশি আসা যাওয়া হয়। ওকে, সো আমরা বিশ্বের যে কোনো জায়গার টিকিট কাটার জন্য আমরা জানলাম। সো ইন্টারন্যাশনাল টিকিট কাটার জন্য কি প্রয়োজন আপনার? ইন্টারন্যাশনাল টিকিট কাটার জন্য মূলত প্রয়োজন তার ভ্যালিড ভিসা আছে কিনা, এটা আমরা মূলত জেনে থাকি। আচ্ছা, ভিসা থাকলে, পাসপোর্ট থাকলে তখনই টিকিট কাটা। ধরেন আমার পাসপোর্ট ভিসা নাই, আমি চাই টিকিট কাটতে, সেক্ষেত্রে কি? সেক্ষেত্রে যেসব দেশে অনারেবল ভিসা শুধু সেগুলো কাটা যাবে। কিন্তু ধরেন আমার থাইল্যান্ডের ভিসা নাই, আমি টিকিট আপনি চাইলে টিকিট কেটে রাখতে পারবেন আগে, আমরা ভিসা ছাড়াও টিকিট কেটে দেব চাইলে, কিন্তু এই লায়াবিলিটিটা আমাকেই নিতে হবে। আপনাকে এই লায়াবিলিটিসটা নিতে হবে। বুঝতে পারছি, যে আপনি এর মধ্যে ভিসা করতে পারবেন কিনা এই সময়টুকুর মধ্যে। বুঝতে পারছি। তাহলে যে কোনো দেশের ভিসা ছাড়াই টিকিট কাটা যাবে, তবে লায়াবিলিটিটা আপনাকে নিতে হবে। আর অন অ্যারাইভাল যে ভিসা কান্ট্রিগুলো আছে সেই ক্ষেত্রে কোনো জটিলতা নেই, আপনি টিকিট কেটে নিতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে এই যে টিকিট কাটার জন্য কি প্রয়োজন হয়? শুধুমাত্র টিকিট কাটার জন্য ভিসা এবং পাসপোর্ট। ভিসা এবং পাসপোর্ট। আর কারো ক্ষেত্রে যদি আপনি কনফিডেন্ট থাকেন যে আপনার ভিসা হবে, দেন আপনি আগেই পাসপোর্ট দিয়ে টিকিট কেটে নিতে পারেন। আর সেক্ষেত্রে পাসপোর্টের তো কোনো ছবি বা আপনার ফটোকপি হলে হয়। হ্যাঁ, এক্স্যাক্টলি। এই বিষয়টা আমাদের কারো যদি জানা না থাকে, আজকে আমরা আইসিটি বাংলাদেশ এবং আমরা যেই ট্রাভেলস এজেন্সিতে আছি তাদের মাধ্যমে আমরা জেনে গেলাম। সো এবার আমরা জানবো টিকিটের ডেট আগানো অথবা পিছানোর ওয়েটা কি, ডেট পরিবর্তন বা শিফটিং করা। আপনার যে কোনো প্রয়োজনে টিকিট চেঞ্জ করার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আমাকে, আপনি দেশের বাইরে থাকলে আমাকে কল করতে পারেন অনলাইনে বা মেসেজ দিয়ে জানাতে পারেন যে আমি এই ডেটে আসতে পারতেছি না, আমাকে ডেট চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে দেখতে হবে টিকিটের পলিসিটা কি, চেঞ্জ পলিসিটা দেখতে হবে। চেঞ্জ অনেক ক্ষেত্রে $30, $40, $50 এক এয়ারলাইন্স, অর্থাৎ ম্যাক্সিমাম 30, মিনিমাম 30 থেকে $15 মধ্যে আপনি চাইলে আপনার থেকে বেশিও হতে পারে। যে কোনো জায়গার টিকিট সেটা জানিয়ে দেবো। এবং ডিফারেন্স অফ ফেয়ার, যখন আপনি টিকিট কেটে গেছিলেন 20,000 টাকা, তখন অন্য ডেটে আসতে চাচ্ছেন তখন ভাড়া 25,000 টাকা, তখন এই ডিফারেন্স অফ ফেয়ারটাও যুক্ত হবে। আবার কমে গেলে এয়ারলাইন্স এটা আবার ছাড় দেয় না, কমে গেলে মাপ নেয়। যদি টিকিটের দাম বেড়ে যায় ওই সময়, তাহলে ওটার দাম বেশি আপনাকে দিতে হবে। সো রিফান্ড সম্পর্কে আমরা আগেই জানলাম, যে কোনো টিকিট রিফান্ডেবল এবং নির্দিষ্ট একটা সময়ের মধ্যে রিফান্ডেবল। এবং রিফান্ডের সাথে আমি যতটুকু আইডিয়া করে বলছি সেটা হচ্ছে আপনার কিছুটা ফি কাটবে। সো যে কোনো দেশের মধ্যে কিংবা দেশের বাইরে যে কারো ভিসা, টিকিট, ট্রাভেল ভিসা, টিকিট, যে কোনো ধরনের টিকিট জটিলতায় ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা জাস্ট ওনাদেরকে ইন্ট্রোডিউস করানো না, আমরা আপনাদেরকে ইনফরমেশনগুলো দিলাম টিকিটের বিষয়ে, ভিসার বিষয়ে, এই বিষয়গুলো আপনাদেরকে ইনফর্ম করলাম। আমার আরেকটা জিনিস একটু জানার আছে। সাপোজ আমি ধরেন থাইল্যান্ডে গেলাম, যাওয়ার পরে আমার 3 মাসের ভিসা ছিল, আমি 3 মাস 2 দিন খরচ করে ফেলছি, সেক্ষেত্রে আমার কি পানিশমেন্ট হতে পারে? আপনার ভিসা এক্সপায়ার হয়ে গেলেও এখান থেকে অবশ্যই আপনাকে ভিসা এক্সটেনশন করে নিতে হবে। যদি মনে করেন যে আপনার যে কোনো দেশ মূলত এন্ট্রি করলে 30 ডেজ আপনাকে থাকার পারমিশন দেয়। তো আপনি যদি মনে করেন যে আপনার এর থেকে বেশি থাকার প্রয়োজন, সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ দূতাবাস আছে, তাদের সহায়তা নিতে পারেন এবং ওখানকার বিভিন্ন জায়গায় ওখানকার ট্রাভেল এজেন্সির সাথে আলাপ করে ভিসা এক্সটেনশন করার বিষয়ে একটু আলাপ। তার মানে আমি থাইল্যান্ডে থাকলে কোনো কারণে ভিসা এক্সটেনশন করতে হবে। সো এই ইনফরমেশনটা তোমাদেরকে আজকে দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং বেশি বেশি ট্রাভেল করবেন, এই শুভকামনায় বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।